স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে, সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। দর্শক, বিভিন্ন সময়ে খবর পর্যালোচনায় আরও অতিথি পর্যায়ক্রমে আমাদের সঙ্গে যুক্ত হবেন। সেই সময় তাদের পরিচয় করিয়ে দেব। মনোনয়ন, বিএনপির মনোনয়ন, সেটাই মূল আলোচনা। যদিও আমরা হুট করে শুনেছিলাম বিভিন্ন টেলিভিশনে স্ক্রলে যে এনসিপিও সিনিয়র কয়েকজন নেতা মনোনয়ন দিয়েছেন, সেই খবরটি অনেকে করেছিল। পরে সেটা আসলে অথেন্টিক নয় এরকমটা জানা যাচ্ছে, যদি অনেকে তুলে ফেলেছেন খবরটি। নির্বাচনের ট্রেনের কি হুইসেল বেজে গেল? কি দেখেন? বেশ, জি, আপনাকে ধন্যবাদ। গতকাল রাতে আমি অন্য একটি চ্যানেলের টকশোতে ছিলাম। সেখানে আমার কাছে প্রথম প্রশ্নটি ছিল যে সরকারের দিক থেকে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি দেখা যাচ্ছে ঠিকঠাক, কিন্তু এর পরেও মানুষের মধ্যে এক ধরনের এখনো সন্দেহ, সংশয়, নানান জায়গায় নির্বাচন হবে কিনা এই ধরনের প্রশ্ন শোনা যায়। এটা কেন হচ্ছে? আমি সেই প্রশ্নের জবাবে গতকাল রাতে বলেছিলাম যে খেয়াল করলে দেখবেন যে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি এখনো তার প্রার্থী তালিকা চূড়ান্ত করেনি বা ঘোষণা করেনি। এর ফলে এক ধরনের এই অনিশ্চয়তা মানুষের মধ্যে থাকতে পারে বলে আমার ধারণা। তো আজকেই খুব কাকতালীয়ভাবে যেটা আজকে আমরা হঠাৎ করে বিএনপি সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের দলীয় প্রার্থী তালিকা 237টি আসনে ইতিমধ্যে ঘোষণা করেছে। তারপর থেকে আপনি যদি খেয়াল করেন, এখন পর্যন্ত আমাদের যে কোনো স্পেসে, সোশ্যাল মিডিয়ায় বলেন, মেইন স্ট্রিম মিডিয়ায় বলেন, টেলিভিশন টকশো বলেন, নাগরিকদের নানান পরিসরের আলোচনায় বলেন, নির্বাচন, প্রার্থী, কারো পাওয়া না পাওয়ার হিসাব নিকেশ, বিভিন্ন জায়গায় ইতিমধ্যে আমরা যেটা খবরে দেখতে পাচ্ছি, বিএনপির মনোনয়ন বঞ্চিতদের নানান ধরনের প্রতিক্রিয়া, কোনো কোনো ক্ষেত্রে সেটা ভায়োলেন্ট, যেটা প্রত্যাশিত নয়, সেটা হয়ে উঠছে। সুতরাং আমি আপনাকে, আপনার প্রশ্ন যেটি নির্বাচনের হুইসেল আসলে বাজলো কিনা, আমি আপনাকে বলবো যে নির্বাচনের হুইসেল সরকারের দিক থেকে আরো বহু আগেই বাজানো হয়েছে। দেখুন, নির্বাচন মানে কিন্তু শুধু প্রার্থী নয়। ধরুন দলগুলি তার প্রার্থী তালিকা চূড়ান্ত করলো, ঘোষণা করলো, এরপরেও কিন্তু অফিসিয়ালি যদি নির্বাচনের জায়গা থেকে বলেন, ওনারা এরপরেও মনোনয়ন প্রত্যাশী। অফিসিয়ালি ওনারা ইলেকশন কমিশনে তাদের নমিনেশন সাবমিট করবেন, সেখানে চূড়ান্ত হওয়ার ব্যাপার আছে। তারপরেও যে ধারণাটা আমরা করছিলাম যে বিএনপির মতো বড় দল যখন প্রার্থী নিয়ে মাঠে চলে আসবে, সে সময় আসলে পুরো দেশটাই ভোটমুখী হয়ে পড়বে, সেটার সম্ভবত আমরা একটা ইঙ্গিত পাচ্ছি। সেই দিক থেকে আমরা বলবো দলগুলিও তাদের নির্বাচনের হুইসেল আরও আগে বাজিয়েছে। এই কারণে বলছি বাজিয়েছে, কারণ ধরুন বিএনপি যাদেরকে নমিনেশনের জন্য চূড়ান্ত করেছেন এখন পর্যন্ত, এই ব্যক্তিদেরকে কিন্তু হুট করে বিএনপি চূড়ান্ত করেননি। তাদের মধ্যে অনেকেই আছে এর মধ্যে বেশ পরীক্ষিত নেতা, কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, গত 17 বছরের জেল, জুলুম, হুলিয়া এগুলি সহ্য করেছেন, রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলেন। তাদের মধ্য থেকে বাছাই করে নিয়ে আসা বিএনপির মতো একটা দলের জন্য এটা খুবই কঠিন কাজ। কারণ আপনি খেয়াল করলে দেখবেন যে আমরা কাগজের খবরে যা দেখি, টেলিভিশনে যা দেখি, অলমোস্ট দেশের 300 আসনের প্রত্যেকটিতেই বিএনপির 3 থেকে 10 জন, 11-12 জন কোথাও মনোনয়ন প্রত্যাশী শোনা যায়। এর দুটো কারণ। এর একটা কারণ হচ্ছে বড় দল হিসেবে বিএনপিতে মনোনয়ন প্রত্যাশী অনেক থাকবেন, এটা যেমন খুব স্বাভাবিক। আরেকটা হচ্ছে দীর্ঘদিন নির্বাচন দেশে অনুপস্থিত থাকায় একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে। সেই ভ্যাকুয়ামে অনেকেই নিজেদের হয়ে গেছেন। এক্স্যাক্টলি। তো সে সমস্ত বিবেচনায় দেখা যায় বিএনপি তাদের প্রার্থীদেরকে, আমি বলবো যে বিএনপি তাদের নির্বাচনের হুইসেল বা ট্রেন অনেক আগেই চালু করেছেন, যেটা তারা ইন্টারনালি জরিপ করেছেন, যাদেরকে প্রার্থী দিবেন তাদের বিষয়ে নানানভাবে মূল্যায়ন করেছেন, গবেষণা করেছেন, প্রার্থী মোটামুটি খসড়া চূড়ান্ত তালিকা প্রকাশ করেছেন। এই প্রার্থীদেরকে আজকে ওনারা ভোটের ট্রেনে তুলে দিলেন। এখন ওনাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভোটারদের কাছে যাওয়া, নাগরিকদেরকে কনভিন্স করা আগামী নির্বাচনে তাদের দলকে নির্বাচিত করার জন্য। সেই বিবেচনায় এইটা বলা যায় যে হ্যাঁ, আমরা যদি ডাকডোল পিটিয়ে নির্বাচনের যে আয়োজন আঞ্জাম দেখি, সেক্ষেত্রে আমরা এক ধাপ মনে হয় বেশ ভালোভাবে হলাম। জি, অতিথিদের যদি একটু যুক্ত করে নিই। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং নোয়াখালী 1 আসন থেকে মনোনয়ন পেয়েছেন।
অধ্যাপক মেজবাউল আজম সওদাগর, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। শুরুতে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ভাই, আপনাকে অভিনন্দন জানাই, আপনার জন্য শুভকামনা রইল। জি, অনেক দিন ধরে আপনি খুব মানে চেনা মানুষ, আমাদের খুব পছন্দের মানুষ। টেলিভিশনে 2018 সালের নির্বাচনের সময় আপনার সঙ্গে একাধিকবার আমাদের কথা হয়েছে, সেই সময়ের ওগুলো আর আসলে স্মরণ করতে চাই না, আপনার উপর দিয়ে যা গেছে। এবং অনেক হেভিওয়েট প্রার্থী আমরা দেখলাম এবার নমিনেশন পাননি, মানে সেটা নিয়ে আসলে কি? অনেক জায়গায় তো আমরা দেখলাম যে রাজপথে অনেক জায়গায় ব্লকেডও হয়েছে, ফরিদপুরে বা মাদারীপুরে, বোধহয় মাদারীপুরে দেখলাম সেই জায়গায়। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, মানে অনেক হেভিওয়েট প্রার্থী নমিনেশন পেলেন না, রিজভী ভাইয়ের মতো প্রার্থী, মানে এটা কি আসলে, কি ইঙ্গিত? ধন্যবাদ। প্রথমত হলো আজকে মনোনয়ন ঘোষণা করা হয়েছে 237টি আসনের মধ্যে আপাতত। সেটা শুধু আজকে ঘোষণা তা না, দীর্ঘদিন থেকে কাজ চলছে। নট অনলি দ্যাট, লাস্ট 5 আসার পরে বিএনপিতে সবসময় নির্বাচন করার জন্য প্রস্তুত ছিল এবং আন্দোলন ছিল, সংগ্রাম ছিল, তাদের সেই স্যাক্রিফাইস অনেকের আছে। পাশাপাশি দল চিন্তা করছে তার কোনো পাবলিকলি কোনো ইমেজ সংকট নাই, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। দেন দলের প্রতি তার একনিষ্ঠতা, দলের প্রতি কমিটমেন্ট, ইমানদার এবং সততা, আর সর্বোপরি হলো জনপ্রিয়তা। এসব অনেক রকম রিপোর্ট নিয়ে যাচাই বাছাই করে দলের স্ট্যান্ডিং কমিটির সঙ্গে আলোচনা করে দলের চেয়ারপারসন এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারা সব আলোচনা করে সিদ্ধান্ত দিয়েছেন এটা। জি, তো এটা ধরেন হইতে পারে হয়তো কোথায় হয়তো এখানে অনেক অ্যাসপিরেন্ট আছে, অনেক প্রার্থী থাকতে তাদের তো অনেক আশা থাকতেই পারে। তো দল চিন্তা ভাবনা করি, এবং এটা ধরেন চূড়ান্ত বোধ আরো অনেক আগে আর থেকে মোটামুটি কাজ করছিল। আচ্ছা, মানে আমাদের সঙ্গে অনেক আগেও বসছিল যে আবার সব নির্বাচনী এলাকা ওয়ারি যারা ছোট বড় বলেন সিনিয়র জুনিয়র সবার সঙ্গে আলোচনা করেছে দল। তারপর সবাই আবার কমিটমেন্ট করেছে দলের জন্য কাজ করব আমরা, যাকে মনোনয়ন দেয়। এছাড়াও আবার আমাদের আপনার কাছে ফিরবো, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আপনার কাছে আসবো। আমি একটু অধ্যাপক মেজবাউল আজম সওদাগর সাহেব সবার সঙ্গে বসছে, ডিভিশন ওয়াইজ বসছে। জি, তারপরে এটা হয়েছে আর কি। অনেক প্রক্রিয়া এবং অনেক পরিণতি। না, নিশ্চয়ই দলের মধ্যেও মানে এদের নিয়ে নিশ্চয়ই আলাদা কোনো প্ল্যান আছে নিশ্চয়ই, সেটাও একটু জানবো আপনার কাছে আমি। অধ্যাপক মেজবাউল আজম সওদাগর, মানে আমরা দেখলাম যে দলগুলো, মানে বিএনপি বিশেষ করে মনোনয়ন দেবার পরে এক ধরনের মানে নির্বাচনী মানে আমেজের মধ্যে দল চলে গেল বলে, মানে দেশ চলে গেল বলে অনেকে মনে করছেন, যেটা ফয়েজ আহমদ উল্লেখ করলেন। মানে আপনি আসলে কি দেখেন? মানে অনেকগুলো আসন আবার বিএনপি এটা মানে ছেড়ে রেখেছে, যেগুলোতে এই যে শরিক যারা আছে, যুগপৎ আন্দোলনে যারা ছিল, তাদের অনেকের নাম সেখানে আসছে, যে ওই জায়গাগুলোতে তারা বিভিন্ন কারণে। অধ্যাপক মেজবাউল আজম সওদাগর, মানে আপনার বিশ্লেষণটা কি, আসলে কি দেখেন? জি, ধন্যবাদ আপনাকে। প্রথম যে বিষয়টা, আজকে যে এই বিএনপি যে 237 জনের নাম ঘোষণা করলো, এটার ফার্স্ট সিগনিফিকেন্সটা আমি বলবো যে এই নির্বাচনটা নিয়ে মানুষের মধ্যে যে একটা শঙ্কা ছিল, নির্বাচন কি হবে কি হবে না, এরকম একটা প্রশ্ন চতুর্দিকে ঘুরপাক খাচ্ছিল, মানুষ আলোচনা করছিল। সেই শঙ্কাটা অনেকটা কেটে গেল। কেটে যাওয়ার মধ্য দিয়ে নির্বাচনী আমেজ আজকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো, এরকম একটা আমেজ সারা দেশে, এরকম একটা মেসেজ সারা দেশে চলে গেল, এবং সবাই এখন নির্বাচনের দিকে মনোযোগ দিবে। এটা আমরা আগের থেকেও বলে আসছিলাম যে গভর্নমেন্ট, প্রফেসর ইউনূস যে নির্বাচনের তারিখ লন্ডন থেকে যে ঘোষণাটা আমরা পেলাম, লন্ডনে তিনি যখন সফর করলেন, তারেক রহমানের সাথে দেখা করলেন, তো তখন থেকে আমি বিশেষ করে এই কথাটা বিভিন্ন জায়গায় বলেছিলাম যে প্রফেসর ইউনূস তার কথা থেকে এক চুল পরিমাণ তিনি বিচ্যুত হবেন না। তার অনেকগুলো কারণ রয়েছে, যেমন তার একটা ইন্টারন্যাশনাল ইমেজ রয়েছে। তো সবকিছু মিলে আজকের এই বিএনপি কর্তৃক যে নির্বাচনের নমিনেশনের যে ঘোষণাটা দেয়া হলো, এটি একেবারে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী আমেজ তৈরিতে এটা ভূমিকা রাখবে, এবং শঙ্কাটা কেটে গেল, এবং পূর্ণাঙ্গ রূপে একটা
মানে নির্বাচনী মানে আনন্দ যে উৎসব মুখর যে একটা অবস্থা দেশে তৈরি হবে, সেটা আজকে থেকে শুরু হলো বলে মনে হচ্ছে আমার কাছে প্রাথমিকভাবে। অনেক অনেক নেতা, হেভিওয়েট নেতা, তারা নমিনেশনের বাইরে আছেন। মানে এটা আপনার মানে কি বিশ্লেষণ, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনি আসলে কিভাবে দেখেন? দেখুন, এই ব্যাখ্যাটা আমরা দেওয়ার আগে বিএনপি নেতৃবৃন্দ থেকে এই ব্যাখ্যাটা দেয়া হয়েছে যে সবাইকে নমিনেশন দেয়া যাবে না, আর অনেক আসনে অনেক যোগ্য প্রার্থী রয়েছেন, তাদেরকে দেয়া যাবে না। প্লাস তারা বলেছেন যে জোট হতে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, বিভিন্ন রাজনৈতিক দলের যে কথাবার্তা হচ্ছে সেখানে জোট হবে, এবং জোটের ক্ষেত্রে কিছু কিছু আসনে জোটের যে হেভিওয়েট প্রার্থী যারা রয়েছেন তাদেরকে ছাড় দেওয়া হবে এই আসনগুলো। এগুলোতে কিন্তু বিএনপি আগে থেকে বলে আসছে। তো জোট রাজনীতি হচ্ছে আমাদের বাংলাদেশের রাজনীতিক একটি বাস্তবতা। এখন জোট রাজনীতির দিকে রাজনৈতিক দলগুলোর আকর্ষণ এবং জোট রাজনীতির অপরিহার্যতা দিনে দিনে বাড়ছে। সো এই জোট রাজনীতির কারণেই হচ্ছে এটা হবে। অনেকেই নমিনেশন পাবে না অনেক জায়গায়, সেটি এবার হবে। কিন্তু এবার যে ব্যতিক্রমটা দেখা যাচ্ছে, দেখুন প্রত্যেকবার যে রাজনৈতিক দলগুলো, বড় বড় রাজনৈতিক দলগুলো যেটা করে যে অফিস থেকে নমিনেশন ফর্ম বিভিন্ন অনেক আগে থেকে বিক্রি করা হয়। সেই নমিনেশন ফর্ম যেমন একটা আসন থেকে 5 জন 10 জন পর্যন্ত কেনার পরে তাদের একটা ইন্টারভিউ হয়, সেখান থেকে তারপরে একটা রেজাল্ট দেয়া হয়। আপনি খেয়াল করে দেখবেন যে বিএনপি কিন্তু এবার সেই অ্যাপ্রোচে কিন্তু এবার যায়নি। মানে এটা তো দলের জন্য একটা ফান্ড রেইজও হয়, মানে ওটাতে তো দলের একটা ফান্ড রেইজও হয়। ফান্ড রেজ হয়, সেটাই আমি বলছিলাম। তো সেই অ্যাপ্রোচে কিন্তু বিএনপি না গিয়ে এবার কিন্তু ভেতরে ভেতরে বিএনপি আলোচনাটা চালিয়েছে। এবং আপনি জানেন যে একটা বড় দলের জন্য বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় এতগুলো যোগ্য প্রার্থীর মধ্যে একজনকে নমিনেটেড ঘোষণা করা, এটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং। তো বিএনপি কিন্তু সেই চ্যালেঞ্জটা মাথায় নিয়েছে অনেক আগে থেকে, এবং ভিতরে ভেতরে এটা নিয়ে কিন্তু কাজ করে তারা, আমি যতদূর জানি, এটা খোকন ভাই ভালো বলতে পারবেন, আমার ধারণা যে সিলেক্টেড ব্যক্তিদেরকে শুধুমাত্র সাক্ষাৎকার নিয়ে আজকে চূড়ান্তভাবে ঘোষণা দেওয়া হয়েছে। তো এটি কিন্তু একটা ব্যতিক্রম, অর্থাৎ এই চ্যালেঞ্জটা একটা বড় রাজনৈতিক দলের মোকাবেলা করার ক্ষেত্রে প্রাথমিকভাবে বিএনপি একটা মুনশিয়ানার পরিচয় দিয়েছে, এটা প্রাথমিকভাবে আমরা বলতে পারি। এর পাশাপাশি আমরা বলতে পারি এখানে অনেকগুলো বিষয় দেখা যাচ্ছে, যেমন ধরেন যে একই পরিবার থেকে 2 ব্যক্তি নমিনেশন পাননি, তারপর 9 জন নারী প্রার্থীর নাম ঘোষণা করেছে, সেটি একটি ব্যতিক্রম। আর সবচেয়ে বড় সিগনিফিকেন্স এখানে যেটা যুক্ত হয়েছে, যে বেগম খালেদা জিয়া সম্পর্কে পুরো দেশবাসী কিন্তু একটা অস্পষ্টতার মধ্যে ছিল যে তিনি আদৌ নির্বাচনে প্রার্থী হবেন কি হবেন না, কারণ তার একটা কিন্তু অন্য রকমের গ্রহণযোগ্যতা। তিনি কিন্তু দল মতের ঊর্ধ্বে, এবং আমার মনে হয় না অন্য কোনো দল, আমার তো মনে হচ্ছে যে এরকম ঘটে কিনা যে খালেদা জিয়া যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে সেখানে হয়তো কোনো প্রতিদ্বন্দ্বিতাই হবে না, এবং অন্য প্রার্থীরা তার প্রতি কিভাবে সম্মান জানাবে, আমি সেই বিষয়টা এখন চিন্তা করছি। তো বিষয়টা হচ্ছে যে এখানে একটা ব্যতিক্রম, একটা চমক, যে খালেদা জিয়াকে এই 3টা আসনে যে ওনাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে, এটা আমাদের জাতির জন্য একটা চমক, যেটা ইতিপূর্বে কেউ হয়তো একটা ধোঁয়াশার মধ্যে ছিল যে তিনি আদৌ নির্বাচন করবেন কিনা, সামনে আসবেন কিনা। তো এই কতগুলো বিষয়, এবং এগুলো বিষয়ের মধ্য দিয়ে আরেকটা জিনিস প্রতিফলিত হয়েছে, এই মুনশিয়ানাটার প্রমাণ পাওয়া যাচ্ছে যে প্রাথমিকভাবে কিন্তু বড় ধরনের কোনো ধরনের বিদ্রোহ বা কোনো চ্যালেঞ্জ এটার জন্য তৈরি হয়েছে, কেউ বিরোধিতা করছে, কোনো জায়গায় বড় কোনো মিছিল তৈরি হচ্ছে, খুব ব্যাপকভাবে কিন্তু এই ধরনের সংবাদ এখন পর্যন্ত আমরা পাইনি। ছোটখাটো কিছু হয়েছে, মানে চট্টগ্রামে দেখলাম, তারপরে বোঝা যাচ্ছে খুব বড় ধরনের কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হবে বলে মনে হচ্ছে না এখন পর্যন্ত। তবে পরবর্তীতে জোটের জন্য যে আসনগুলো রাখা হয়েছে সেটির ঘোষণাটা সামনে কিভাবে আসে সেটিও একটু দেখার বিষয় আছে সামনের দিনগুলোতে, আগামী একটা সপ্তাহ অন্তত। অধ্যাপক মেজবাউল আজম সওদাগর, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য ৭১ জার্নালে। এবং ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ভাইয়ের কাছে আমি একটু একটা প্রশ্ন আছে। হ্যাঁ, খোকন ভাইকে বিরতির পরে এসে খোকন ভাইকে আমি রেখে দিচ্ছি। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আপনি থাকবেন আমাদের সঙ্গে একটু। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, সঙ্গে একটু যুক্ত করে নেব শহীদউদ্দিন মাহমুদ স্বপন, সাধারণ সম্পাদক জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, এবং রাশেদ খান, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ। স্বাগত জানাচ্ছি আপনাদের ৭১ জার্নালে। ফয়েজ আহমদ, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে আপনি বিরতির আগে একটি প্রশ্ন করতে চেয়েছিলেন, তখন আমি সময় দিতে পারিনি।
ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। না, প্রশ্নটা একটু ইন্টারেস্টিং এই কারণে যে আলোচনায় আমাদের আগের বিরতির আগের আলোচনা একটা জিনিস খোকন ভাই আপনি খেয়াল করেছেন যে এবার বিএনপির পক্ষ থেকে নমিনেশন ফর্ম বিক্রি হয়নি। সো দল ইন্টারনালি আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করেছে, নানান জায়গায় খোঁজখবর নিয়েছে, নানানভাবে দল নিজেদের একটা কৌশল অবলম্বন করেছে, তার মধ্য দিয়ে মোটামুটি একটা তালিকা চূড়ান্ত করেছে, যেটা খসড়া হিসেবে প্রকাশ করেছে আজ। একই সঙ্গে আমরা যদি খেয়াল করি, বিএনপি প্রথমবারের মতো তাদের ওয়েবসাইট সংশোধন করে ডোনেশনের একটা অপশন চালু করেছে, রাজনীতিতে যেটা খুব ইতিবাচক হিসেবে নানান জায়গায় আলোচনা হচ্ছে। সো একদিকে আপনাদের ডোনেশনের আলাপ, আবার আপনাদের কাছ থেকে যে টাকাটা নিয়ে দল ডোনেশন পাওয়ার একটা সুযোগ ছিল, সে জায়গা থেকে বিএনপি খানিকটা বঞ্চিত হওয়ার জায়গা তৈরি হলো কিনা, আপনারা কি করবেন সেটা নিয়ে, আপনারা যারা প্রার্থী? একটু আনমিউট করতে হবে খোকন ভাই, একটু আনমিউট করতে হবে। প্রথমত হলো যে আপনি যেটা বলছেন যাচাই বাছাই বা আলোচনা, এটা মূলত প্রত্যেকটা নির্বাচনের এলাকায় যারা আছে, ছোট বড় নতুন পুরাতন সবাইয়ের সঙ্গে আলোচনা করেছে, ভিন্ন ভিন্নভাবে আলোচনা করেছে, এবং দলের দায়িত্বপ্রাপ্ত যারা ছিল তারা আলোচনা করেছেন। আলোচনা করে মোটামুটি একটা একটা ডেভেলপমেন্ট একটা আলোচনার একমত হয়েছে যে দলে যারা মনোনয়ন পাবে, যে মনোনয়ন পাবে না কেন সবাই একসঙ্গে কাজ করবে, এবং সবাই কিন্তু কমিটমেন্ট করেছে। তো এটা সবাই এভরিবডি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা নির্বাচন এলাকা বেস্ট। এছাড়াও বাইরে আছে, রিপোর্ট আছে, তারপর গত 15 বছর আন্দোলন সংগ্রাম করছে, কত কমিটেড আন্দোলন সংগ্রামে ছিল, যেটা এটাও বিবেচনা করছে দল, মূল্যায়ন করেছে। পাশাপাশি দলের প্রতি ইমানদার যে কমিটমেন্ট আছে কীরকম আছে সেটাও দেখছে, আর সর্বোপরি দেখেছে জনপ্রিয়তা দেখেছে। তো বিভিন্ন যাচাই বাছার পরে দল হয়তো আজকে কনক্লুশন আসছে। এটা কিন্তু অনেক দিন থেকে, নট অনলি দ্যাট, আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সাহেব, উনি তো বিভিন্নভাবে জরিপ পরিচালনা করেছেন এবং খোঁজখবর রেখে উনি ব্যক্তি, আপনারা জানেন উনি লাস্ট 15 বছরেই 15-16 ঘন্টা দলের জন্য কাজ করেছেন। দলের লন্ডন থেকে একটা ঘরে বসে, যেটা ধরেন আপনার আমার ইম্পসিবল, একটা ঘরে বসে সে সারা দেশে কথা বলছে। এখানে এই হয়তো দেখা যাচ্ছে ঠাকুরগাঁর কথা বললো, 1 ঘন্টা পরে সে নোয়াখালী আরেকটা মিটিং এসে বক্তৃতা দিচ্ছে, আবার চিড়িয়াগে 1 ঘন্টা পরে বক্তৃতা দিচ্ছে। এভাবে কিন্তু উনি দেখতেছেন সবার সঙ্গে দেখা করছেন, দেখতে নাম চেয়ারগুলো পরিচিত হয়ে গেছে, এবং আবার দলের মধ্যে রিপোর্ট, ইন্টারনাল রিপোর্ট নিয়েছে, সেটাও কিন্তু বিভিন্নভাবে না হয়েছে। আবার দলের স্ট্যান্ডিং কমিটি আছে আমাদের, যেটা পার্লামেন্টারি বোর্ডের কাজ করে, বোর্ডের কাজ করে, তারা ছিলেন। আর আমাদের সবচেয়ে গার্ডিয়ান, দলের গার্ডিয়ান বললো সব বাংলার সবচেয়ে প্রবীণ রাজনীতিবিদ, 3 বারের প্রধানমন্ত্রী, আপনার বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনার তো উপদেশ আছে, সবকিছু মিলেই সিদ্ধান্ত নিয়েছে। তো হঠাৎ করে শুদ্ধ দলের এইরা অনেক প্রক্রিয়ার পরে আসছে এখানের মধ্যে। এই জন্যই হয়তো এখনো আপনারা দেখছেন খুব একটা অসন্তোষ নেই, খুব একটা অসন্তোষ আছে। নর্মালি হয়তো অন্য নির্বাচনে দেখেন প্রত্যেক বড় বড় রাজনৈতিক দলের মধ্যে অনেক অসন্তোষ সৃষ্টি হয়, অনেক সৃষ্টি হয়। এখানে কিন্তু খুব রিয়াকশনটা খুব মিনিমাম এটা, মানে এই। আর যেটা বলছেন যে আপনার দলের একটা ফান্ড রেজ করতে পারতো, কিন্তু দলের যে ওয়েবসাইট করেছে সেখানে মধ্যে ডোনেশনের ব্যবস্থা রাখছে, অ্যাকাউন্টেবিলিটি। আমাদের বাংলা সাউথ এশিয়ার মধ্যে মোস্ট অফ দ্য পলিটিশিয়ান রাজনৈতিক দলের কোনো মানে অ্যাকাউন্টেবিলিটি নেই। এখানের মধ্যে এটা ধরনের এইসব যেটা আসবে সেটা দলের অফিসিয়ালি আসবে, সবাই দেখবে, পরবর্তী পর্যায়ে যেটা নির্বাচন কমিশন হিসাব দেবে। তো এটা ভিন্ন একটা চিন্তা ভাবনা থেকেই এই যে পজিটিভ একটা ইতিবাচক যারা বলছেন এটা প্রচলন করেছে। তার এখানে আমাদের দলের নেতা কর্মীরা কিন্তু প্রায় 15-16 বছর, আমি বলবো 2007 সাল থেকেই মূলত নির্যাতনের শিকার আছে। মাঠ পর্যায়ের কর্মীরা কিন্তু সো কমিটেড। এর আপনারা জানেন এবার সেই যে 60 লাখ 70 লাখ মামলা হয়েছে, আসামি হয়েছে, এমন কোনো বাংলাদেশের গ্রাম নাই যে গ্রামে কিছু লোক হলো আসামি হয়নি, নেতাকর্মী আসামি হয়নি। সো দ্যাট মিন তারা আস্তে আস্তে এরকমভাবে তারা মানে এই কমিটমেন্ট, জেলে গেছে, জেল থেকে বাইরে হয়েছে, অনেক জায়গায় আত্মীয় মারা গেছে,
আমার নির্বাচন লেগে অনেক লোক হত্যা হয়েছে, অনেকে বিকলাঙ্গ হয়েছে, সবকিছু মিলে মাঠ পর্যায়ে কমিটমেন্ট, এই কমিটমেন্ট থেকেই ধরেন এটা ইয়েটা বুঝতে পারছে, আপনার এটা দল বুঝতে পারছে কার কি অবস্থা, তার থেকে হয়তো দল সিদ্ধান্ত নিয়েছে, স্থানীয় সিদ্ধান্ত নিয়েছে যাচাই বাছাই করি। জি রাশেদ খান, জাতি কিন্তু উন্মুখী আছে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, ভোট দেওয়ার জন্য। জি আমি রাশেদ খান, আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে মানে বিএনপি নমিনেশন ঘোষণা করে ফেললো, আমরা যেখানে দেখলাম যে 63টি আসন এখনো তারা খালি রেখেছে। ধারণা করা যায়, যদিও বিএনপি বলেনি, বা ধারণা করা যায় যে শরিকদের জন্য তারা এটি রেখেছে। যেমন আমি দেখছিলাম যে যেখান থেকে আপনি নির্বাচন করবেন, ঝিনাইদহ 2 শোনা যাচ্ছে, সেখানে খালি আছে। আপনার দলের ভিপি নূর, তিনি পটুয়াখালী 3 আসন থেকে, সেটাও খালি রাখা হয়েছে। মানে আপনারা কবে নমিনেশন ঘোষণা করবেন? ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। আমরা ইতিমধ্যে আমাদের দলের পক্ষ থেকে 50টি আসনে প্রার্থী ঘোষণা করেছি এবং আরো 100টি আসনে প্রার্থী ঘোষণার প্রস্তুতি চলছে। আর বিএনপির সাথে 2022 সাল থেকে আমাদের যুগপৎ আন্দোলনের সম্পর্ক, যতক্ষণ না পর্যন্ত হাসিনার পতন হয়েছে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে বিভিন্ন প্ল্যান পরিকল্পনার মাধ্যমে আন্দোলন সংগ্রাম করেছি। বিশেষ করে এই 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনের নেতৃত্ব আমরা দিয়েছি এবং সেই 18 সালের কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে 24 সালে আবার কোটা সংস্কার আন্দোলন এবং হাসিনার পতন। তো এই আন্দোলনে বিএনপি গণ অধিকার পরিষদ একসাথে কাজ করেছে এবং ভিতরের অনেক আলোচনা ইতিহাস রয়েছে, যেটি আসলে সবকিছু মানে সরাসরি বলা সম্ভবপর নয়। যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমরা সরাসরি কাজ করেছি এবং বিএনপির অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ, তাদের সাথে আমাদের শেখ হাসিনার পতন আন্দোলনে সরাসরি কাজ করার আমাদের অভিজ্ঞতা রয়েছে, ইতিহাস রয়েছে। তো সেই জায়গা থেকে বিএনপির সাথে আমাদের আসলে জোটগতভাবে নির্বাচন করার ব্যাপারে ইতিবাচকভাবে আলোচনা চলছে, তবে এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো আলোচনা আসলে হয়নি। আর আমরা আরো অন্যান্য দলও আমাদের সাথে বিভিন্নভাবে আলাপ আলোচনা করেছে। তো সব মিলিয়ে যেহেতু বিএনপি আমাদের যুগপৎ আন্দোলনের সারথী, তাদের সাথে আলোচনা অবশ্যই পজিটিভ ভাবে হবে। আর আপনি যদি বললেন যে নুরুল হক নূরের আসন, সেখানে বিএনপি কোনো প্রার্থী দেয়নি, আমার নিজ জেলা ঝিনাইদহ সদর, যেটি 2 আসন, ঝিনাইদহ সদর এবং হরিণাকুণ্ডু, সেখানেও কোনো প্রার্থী দেয়নি। দেখেন, বিএনপি একটি বড় দল হলেও বিএনপি দল হিসেবে কিন্তু সবসময় অতীতে জোটগতভাবে ইলেকশন করেছে। এমনকি আগামীতে যে ইলেকশন হবে সেখানেও জামাত ইসলাম বলেন, অন্যান্য দল বলেন, ইতিমধ্যে তো জামাতের নেতৃত্বে 8টি দল তারা এক ধরনের নির্বাচনী আসন সমঝোতা তারা কিন্তু সেটি করেছে। তো স্বাভাবিকভাবে বাংলাদেশের যে রাজনৈতিক কালচার, সেখানে জোটগতভাবে ইলেকশন করার বিষয়টি খুবই আসলে স্বাভাবিক। তো আমরা জোট করার ব্যাপারে ইতিবাচক, আমরা আশাবাদী যে যারা আমরা একসাথে লড়াই করেছি, আমরা সবাই মিলে দেশ গঠনে ভূমিকা রাখতে পারবো। আর দেখেন, মানে এই যে ঝিনাইদহ 2 যে খালি রাখলো বিএনপি, এটা কি মনে করেন যে এটা আপনার জন্য খালি রেখেছে? না, আমি তো সেটি বলতে পারবো না যে কার জন্য খালি রেখেছে, কিন্তু তাদের সাথে আমাদের জোট করার ব্যাপারে ইতিবাচক ভাবে আলোচনা আছে। আর এটা তো আসলে বিএনপি এখনকার কমিটমেন্ট না। আমরা যখন 2022 সালে যুগপৎ আন্দোলন শুরু করি, এরপরে 31 দফা, সেই 31 দফা কিন্তু বিএনপির একক দফা না, সেই সংস্কারের দফা কিন্তু বিএনপি গণ অধিকার পরিষদ সহ আমরা যারা 43টি দল একসাথে লড়াই সংগ্রাম করেছি, সেই সময় কিন্তু হাসিনার আমলে আমরা সংস্কারের কথা বলেছি। দেখেন, আজকে হয়তো জামাত ইসলাম তারা সংস্কারের কথা বলছে, কিন্তু হাসিনার আমলে তারা কিন্তু একটা দফাও কিন্তু সংস্কারের দফা দেয়নি। সেই সময় কিন্তু বিএনপি গণ অধিকার পরিষদ সহ আমরা যারা একসাথে লড়াই করেছি, আমরা সংস্কারের কথা বলেছি এবং সেই সংস্কারের মধ্যে কিন্তু জাতীয় সরকারের কথা বলা আছে। আর জাতীয় সরকার মানে কি? জাতীয় সরকার মানে যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াই ভূমিকা রেখেছে সবাইকে নিয়ে সরকার। তো সেই জায়গায় বিএনপি তো এককভাবে জাতীয় সরকার গঠন করতে পারবে না। তো সেক্ষেত্রে জেএসডিকে লাগবে, আমাকে লাগবে, আমাদের সবাইকে লাগবে, আমরা সবাই মিলে তো জাতীয় সরকার। তো আমরা তো জাতীয় সরকার গঠন না হলে তো এই দেশ টিকবে না। আমি বারবার বলেছি, আমাদের দলের পক্ষ থেকে আমরা এই সরকারের কাছেই প্রস্তাব দিয়েছিলাম, বা যখন আসলে সরকার গঠন করা হয় আমরা বলেছিলাম যে জাতীয় সরকার যদি আপনারা গঠন না করেন তাহলে এই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য এটা আসলে বিনষ্ট হয়ে যাবে, আমরা আসলে ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হয়ে আমরা আসলে বিভাজিত হয়ে যাব। তো সেই জায়গায় যেহেতু নির্বাচনের আগে বা গণঅভ্যুত্থানের পরে জাতীয় সরকার হয়নি, আগামী রাষ্ট্র বিনির্মাণে অবশ্যই আমি মনে করি নির্বাচনের পরে যারা গণঅভ্যুত্থানের শক্তি রয়েছে তাদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে। আর গণ অধিকার পরিষদ যেহেতু জাতীয় সরকার ইতিবাচক মনোভাব পোষণ করে এবং
আমাদের দলের পক্ষ থেকে প্রস্তাবনা ছিল, তো অবশ্যই সেই জাতীয় সরকারে গণ অধিকার পরিষদ থাকবে ইনশাআল্লাহ। এবং বিএনপি আসলে কার জন্য আসন ফাঁকা রেখেছে সেটি আসলে ভবিষ্যতে দেখা যাবে আলাপ আলোচনার মাধ্যমে। যেহেতু আমার নিজ জেলা ঝিনাইদহ সদরে আমার জন্ম এবং 2 আসন, সেখানে আমার নির্বাচন করার ব্যাপারে আলোচনা চলছে। আমাদের দলের পক্ষ থেকেও সিদ্ধান্ত নিয়েছে যাতে আমি সেখানে নির্বাচন করি। তো বিএনপি যেহেতু আমাদের যুগপৎ আন্দোলনের সারথি, অবশ্যই বিএনপি অন্যান্য জোট সারথি যারা ছিল তাদেরকে নিয়ে তো বিএনপিকে ভাবতে হবে, এবং বিএনপি সেই বিষয়টি ইতিবাচক ভাবে ভাবছে বলে আমি জানি, আমার কাছে এতটুকুই তথ্য রয়েছে। জি, শহীদউদ্দিন মাহমুদ স্বপন, একই প্রশ্ন যদি আপনাকে করি যে আপনারা যারা যুগপৎ আন্দোলন করেছিলেন তাদের সঙ্গে বিএনপির একটা জোটের আলোচনা চলছে, সেটা রাশেদ খানও বলছিলেন। 18 সালের নির্বাচনে জেএসডি 4টি আসন পেয়েছিল নির্বাচন করার জন্য, 4টি আসনে নির্বাচন করেছিল জোটের থেকে বিএনপির সঙ্গে। সেই সময় আপনি ঢাকা 18 থেকে নির্বাচন করেছিলেন। এবারও আমরা দেখছি যে ঢাকা 18 আসনটি বিএনপি প্রার্থী ঘোষণা করেনি। এটা কি মানে ধরে নেওয়া যায় আপনার জন্য? না, ধন্যবাদ আপনাকে, সহ আলোচক খোকন ভাই এবং রাশেদ খান, শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত বিএনপি যে নির্বাচনের যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে এটি তো তাদের নিজস্ব বিষয়। তারা কোন বিবেচনায় কোনটি কিভাবে করেছে সেটি আমাদের কাছে পরিষ্কার জানা নেই। আর আমরা আমাদের দল, আপনি ঠিকই বলেছেন, 2018 সালের নির্বাচনে আমি ঐক্যফ্রন্টের প্রার্থী ছিলাম। বিএনপি সহ আমরা, আমাদের দল, গণফোরাম সহ, নাগরিক ঐক্য সহ যারা ছিল ঐক্যফ্রন্টের শরিক দল, সেখানে আমি ঢাকা উত্তর আসন থেকে নির্বাচন করেছিলাম। তো এইবার আমরা গণতন্ত্র মঞ্চ ভুক্ত দল যারা আমরা আছি 6টি দল, আমরা ইতিমধ্যে আমাদের আমরা 138টি আসনে আমরা প্রার্থী তালিকা ঘোষণা করেছি। প্রায় 15 দিন সময় হয়ে গেল। বিএনপির সাথে আমাদের আসন বন্টন নিয়ে খুব সরাসরি কোনো আলোচনা হয়নি এখন পর্যন্ত, বা আমরা সমঝোতার আসন বন্টনের নির্বাচন করছি বিষয়টা এরকম ভাবে চূড়ান্ত কিছু হয়নি। আমরা আগামী নির্বাচনটা কিভাবে হবে, রাজনৈতিক লক্ষ্যটা কি, সংস্কারের অবস্থাটা কি, গণভোটের প্রশ্ন, নানা বিষয় যেসব জটিলতাগুলো বিরাজ করছে এগুলো নিয়ে আমরা কথা বলেছি। এর ভিতরে প্রাসঙ্গিকভাবে নির্বাচনের বিষয় আসছে। বিএনপির পক্ষ থেকে তো বারবারই বলা হচ্ছে তারা তার আন্দোলনের সহযোদ্ধা শরিকদের সাথে মিলে নির্বাচন করবে, কিন্তু যে গণতন্ত্র মঞ্চ বা আমাদের সাথে সুনির্দিষ্ট কোনো আসন নিয়ে এই জাতীয় কোনো আলোচনা বিএনপির সাথে এখনো হয়নি। যদিও তাদের পক্ষ থেকে এই বিষয়ে ছিল তালিকা প্রকাশ করার জন্য, তালিকা দেওয়ার জন্য। আমরা রাজনৈতিক বিষয়গুলো কিভাবে দেখছি, আমরা আগামী নির্বাচনটা কিভাবে চ্যালেঞ্জিং হিসাবে দেখছি, সংস্কারের প্রশ্নে অঙ্গীকারগুলো কি, এইসব প্রশ্ন নিয়ে আমরা ইতিমধ্যে আলাপ আলোচনা করেছি। বাস্তব অবস্থায় নির্বাচনটা কতটা চ্যালেঞ্জিং হবে এবং এটার কি কৌশলে নির্বাচনটা মোকাবেলা করা হবে। আপনি জানেন যে দক্ষিণপন্থার উত্থান সহ নানা বিষয় নিয়ে কথা হচ্ছে। সেসব বিষয়কে বিবেচনা নিয়ে এই নির্বাচনী ফয়সালা বা নির্বাচনী সমঝোতাটা কি হবে সেই নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, আসন বন্টন নিয়ে কোনো আলোচনা হয়নি। সুতরাং এই বিষয়ে আমাদের সুস্পষ্ট কোনো ধারণাও নেই কোথায়। ইতিমধ্যে আপনারা দেখেছেন, আমরাও দেখেছি, গণতন্ত্র মঞ্চভুক্ত 4 জন নেতার 4টি আসন খালি রাখা হয়েছে। ঢাকা 18 খালি রাখা হয়েছে, কার জন্য রাখা হয়েছে জানি না। আমাদের নেত্রী তানিয়া রবের আসনটা খালি আছেন। তারপরে আমাদের গণতন্ত্র মঞ্চভুক্ত মান্নামের আসনটা খালি আছে, বাদশালামপুরে জোনায়েদ সাকির আসনটা খালি আছে। মঞ্চের এই 4-5টা আসন তারা প্রার্থী তালিকা ঘোষণা করে নাই, তার সাথে উত্তরও আছে। আমাদের কাছে তথ্য নাই। আপনাদের কাছে কোনো প্রস্তাব আছে, মানে প্রস্তাব এসেছে কি বিএনপির কাছ থেকে কোনো মানে আসন ভাগাভাগির প্রস্তাব? না, বিএনপির পক্ষ থেকে আসছে। আমরা কোথায় কোথায় আসন আমরা বা তালিকা চেয়েছে তারা বারবার, আমরা তালিকা হস্তান্তর করিনি। এই জন্য আমরা বুঝবার চেষ্টা করছিলাম যে নির্বাচনে আসলে তালিকা হস্তান্তর করার মধ্য দিয়ে আমরা অনেক তালিকা প্রস্তুত করলাম, তৈরি করলাম, কিন্তু আসন বন্টন প্রক্রিয়ায় গিয়ে দেখা গেল সেটি যথাযথভাবে অ্যাড্রেস করা হয়নি। এতে করে দলগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে।
এবং স্ব দলের প্রার্থীরা যারা নির্বাচন করতে জোটবদ্ধ নির্বাচন করতে আগ্রহী, তাদের ভিতরে এক ধরনের মানসিক প্রস্তুতি তৈরি হয়। সেটি যেন দলগুলো যেন এসব ক্ষতির সম্মুখীন না হয়, সেজন্য আমরা বিএনপির এই আসন সমঝোতার প্রশ্নে তাদের অবস্থানটা কি, তারা কিভাবে এটা দেখছেন সে বিষয়ে পরিষ্কারভাবে বুঝবার চেষ্টা করছিলাম। সেটি চলমান ছিল। এর ভিতরে বিএনপির আসন তারা প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, এটি তাদের নিজস্ব ব্যাপার। আমাদের সাথে না, মানে তাহলে এখন কি বুঝছেন না, আপনারা বোঝার চেষ্টা করছিলেন এখন বিএনপি তো 63টা আসন খালি রেখে প্রার্থীতা ঘোষণা করলো। আপনি নিজেই উল্লেখ করলেন যে অনেক সিনিয়র নেতা বা যাদের মানে সম্ভাব্য মানে জাতীয় নেতা যারা আপনাদের দলের, তাদের অনেকের আসনই খালি রাখা হয়েছে, আপনি নিজেই উল্লেখ করলেন। ঢাকার অনেক, সেটা বললাম তো, 4টি আসন খালি রাখা হয়েছে গণতন্ত্র মঞ্চের। গণতন্ত্র মঞ্চের আমি অন্যতম শীর্ষ নেতা, আমি শহীদ মাহমুদ স্বপন ঢাকা 18তে নির্বাচন করেছিলাম। এবার আমি ফেনী 3-এ আমার নির্বাচনী গণসংযোগ গত 6 মাস থেকে আমি করছি, কিন্তু সেখানে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। হ্যাঁ, সুতরাং এই বিষয় দিয়ে কোনো বিবেচনা বোধের জায়গা থেকে কোনো আলোচনা বিষয় অথবা প্রাসঙ্গিকতা আছে অথবা এই বিষয়ে কোনো কথা বলার বিষয় আছে সেটি মনে হয়নি। সুতরাং এটিতে বোঝা যায় যে এই বিষয়ে কোনো ধরনের কি মানে একটা বিষয় হচ্ছে না যে এই বিষয়টিকে আমরা এইভাবে অ্যাড্রেস করতে চাই অথবা এই বিষয়টাকে অ্যাড্রেস করতে চাই। আপনি সম্ভাব্য প্রার্থী আমি ফেনী 3-এর এবং গণতন্ত্র মঞ্চের আমি জুলাই আন্দোলন ফ্যাসিবাদী লড়াইয়ের সামনে সারিতে ছিল। এবং আমাদের অনেক নেতা আছে যারা আহত হয়েছে, তারা লড়াই সংগ্রাম করেছে, এরকম অনেক নেতা আছে, কিন্তু এই জায়গায় প্রার্থীরা ওরা ঘোষণা করে দিয়েছে। তো এর মধ্য দিয়ে এই দৃষ্টিভঙ্গিটা বোঝা যাচ্ছে যে এই বিষয়ে কোন রকমের আলাপচারিতার প্রয়োজনীয়তা উপলব্ধি করবার জায়গায় বিএনপি আছে, আমার এটা মনে হয় না। কারণ কোন রকমের আলোচনা ছাড়া যদি হয় তাহলে এই বিষয় অন্যদের দৃষ্টিভঙ্গি বা ফার্দার আলোচনা তো সুযোগে নেই। আপনি যদি এইভাবে করেন, আপনি যদি কোনো কনসিডারেশনে থাকছে না, সেখানে আলোচনাটা কোথায় হবে, কিভাবে হবে? না, সেক্ষেত্রে স্বপন ভাই আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে ধরুন আপনি ঢাকা 18তে আগে নির্বাচন করেছেন, সেজন্য আমরা মানে পরিস্থিতি বুঝে রাজনৈতিকভাবে একটা জায়গায় এভাবে মূল্যায়ন করছি যে হয়তো আপনার জন্য সেটা ফাঁকা রাখার একটা উদ্যোগ বিএনপি নিয়েছে। অপরদিকে নির্বাচনে আপনারা ঠিক বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবেনই কিনা সেই বিষয়ে যেহেতু এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আপনারা কেউই ওভাবে আসেননি, যেটা রাশেদ খানের কথাও বোঝা গেল, সেই ক্ষেত্রে আপনারা যখন এই আলোচনাটা চূড়ান্ত পরিণতির দিকে যাবে, আপনাদের যদি একটা দাবি তুলে দেন, সেক্ষেত্রে আপনারা তো নিশ্চয়ই দাবি তুলে দিবেন বা দিবেন কিনা এটা আমি আপনার কাছে জানতে চাই। এবং একই সঙ্গে খোকন ভাইয়ের কাছে জানতে চাই, এই যে ধরুন স্বপন ভাই যে ফেনী 3 আসনে প্রচারণা করছেন, সেখানে ইতিমধ্যে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে। একটা বিষয় সুস্পষ্ট যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এটি খসড়া তালিকা এবং এর মধ্যে পরিবর্তন হতে পারে, এর মধ্যে যে সবাই চূড়ান্ত তা নয়, সেই সুযোগটা কি থেকে যায় কিনা? খোকন, আমি কথাটা শেষ করছি এইভাবে। সেটি হচ্ছে যে প্রথমত হচ্ছে যে আমরা নির্বাচন বিএনপির সাথে জোটবদ্ধভাবে করছি এরকম কোনো ফয়সালার জায়গা তৈরি হয়নি। এই জন্য বিএনপির ক্ষেত্রে কোনো দায়িত্ব নাই যে কালকে আমরা আসন ঘোষণা করে দেওয়ার ক্ষেত্রে আমাদের কনসার্ন করতে হবে, এরকম কোনো বিষয় নাই। আবার সেই সম্ভাবনাকে আমরা উড়িয়েও দিচ্ছি না। আমরা মনে করছি যে আগামী নির্বাচনটি একটি রাজনৈতিক নির্বাচন। এখানে বাংলাদেশকে পুনর্গঠিত করবার জন্য একটা নির্বাচন, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার পুনর্গঠনের একটা নির্বাচন, ক্ষমতার ভারসাম্যের নির্বাচন। এটি আসন ভাগাভাগি অথবা আসন বন্টনের অথবা শুধু এমপি হওয়ার নির্বাচন হিসাবে গণতন্ত্র মঞ্চ দেখে না। কিছু মানুষকে এমপি হওয়া বা শহীদ মাহমুদ স্বপন এমপি হওয়ার হিসাবে আমরা নির্বাচন দেখছি না। আমরা রাজনৈতিকভাবে কতটা স্টেক দখল করে আছি সেটা বড় কথা না, কিন্তু আমরা মনে করি যে এই সুযোগে এই বার্তাটা জাতির কাছে পৌঁছানো দরকার। 54 বছরের নির্বাচনগুলোর মতো এই নির্বাচনটা একই নির্বাচন নয়, শুধু ক্ষমতার পালাবদল নির্বাচন নয়। এই নির্বাচনটা বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলবার নির্বাচন। সেই নির্বাচন শুধু আসন ভাগাভাগির নির্বাচন হতে পারে না, সেখানে রাজনৈতিক মতৈক্য এবং সুস্পষ্ট। আমাকে যদি একটু সুযোগ দেন এই বিষয়ে আমি একটু কথা বলতে চাই, যদি আমাকে সুযোগ দেন। করি সেই ক্ষেত্রে বিএনপি এখন কি করছে বা কি করবে, আমি এই জায়গাটা কনসার্ন যে আমরা যারা গণতান্ত্রিক আন্দোলন ছিলাম তাদের আসলে প্রার্থী ঘোষণা করার ক্ষেত্রে যদি বিএনপি ভবিষ্যতে কোন রকমের নির্বাচনী জোট অথবা আসন সমঝোতার আলাপ সামনে থাকে তাহলে সেটা বিবেচনা নেওয়ার কথা। আপনি কোন নোটিশ ছাড়া যখন করবেন তাহলে আপনি বিবেচনা নিচ্ছেন না বা নেন নাই। না নেওয়া মানে হচ্ছে যে এখানে কাজ করছে। কারণ 28শে অক্টোবরে বিএনপি সমাবেশ পণ্ড হওয়ার পরে রাজপথে কারা ছিল আমরা দেখেছি, কে কতটা লড়াই করেছে আমরা দেখেছি। সুতরাং এই লড়াইকে অংশীজনদেরকে এইভাবে মানে বিবেচনা না নিয়ে মানে এক ধরনের সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করবার এক ধরনের
বিষয়। আপনি নোটিস করবেন, আলোচনা করবেন, হবে হওয়া না হওয়া কোনো বিষয় না। সেক্ষেত্রে স্বপন ভাই, আপনারা যখন গণতন্ত্র মঞ্চ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন, সেই সময় কি আপনাদের এই যুগপৎ আন্দোলনের শরিক হিসেবে বিএনপির সঙ্গে কোনো আলোচনা করেছিলেন কিনা? আমরা যখন প্রার্থী তালিকা ঘোষণা করেছি, আমরা অত্যন্ত বিবেচনার সাথে অনেকগুলো আসনে আমরা প্রার্থী তালিকায় নাম কি বলে গণতন্ত্র মঞ্চ থেকে আমরা রাখিনি, এবং সেই তখন এটা বলা হয়েছিল যারা জোটবদ্ধ অনেক শীর্ষ নেতা আছেন, গণতান্ত্রিক আন্দোলন নেতা আছেন, তাদের আসনে আমরা প্রার্থী দেইনি। দ্বিতীয়ত এটি ছিল বিএনপির পক্ষ থেকে যখন বারবার আসন তালিকা চাওয়া হচ্ছিল, আমরা তখন আমাদের বৃহত্তর একটা কি বলে ঘোষণা করলাম মঞ্চের পক্ষ থেকে, বিএনপি যদি কোন আসন সমঝোতার বিষয় থাকে তাহলে এটিকে বিবেচনা নিয়ে তারা দেখতে পারে। আমরা সুনির্দিষ্টকরণ করতে চাইনি, সেই কারণেই এই সুনির্দিষ্ট করার মধ্য দিয়ে আপনি যদি এটি যথাযথভাবে অ্যাড্রেস না হয়, পরবর্তীতে দলগুলো যেভাবে বিভিন্ন রকম সংকট, আভ্যন্তরীণ সংকটে পড়ার সম্ভাবনা থাকে, সেজন্য আমরা সেটি তখন করিনি, কিন্তু বৃহত্তর পরিসরে আমরা এটি ঘোষণা করেছি। আমরা একটা বিরতি নেব এবং শহীদুদ্দিন মাহমুদ স্বপন, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। সঙ্গে শেখ ফজলুল করিম মারুফ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ইসলামী, ফরিদুল হক এনসিপি, ওকে ফরিদুল হক এনসিপির যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, রাশেদ খান, আপনি যুক্ত করতে চেয়েছিলেন বিরতির আগে ওই আলোচনায় শহীদুদ্দিন মাহমুদ স্বপন ভাইয়ের বক্তব্যের প্রেক্ষিতে, যদি যুক্ত করেন একটু। জি, আমি যেটি বলছিলাম, দেখেন, হয়তো গণতন্ত্র মঞ্চের যে সকল নেতৃবৃন্দ রয়েছে, আমরা একসময় তাদের সাথে ছিলাম, ফরিদ ভাই যুক্ত হয়েছেন, তিনি সহ আমরা একসাথে রাজনীতি করেছি, আমরা একে অপরকে চিনি। আবার সারা দেশে বিএনপির তৃণমূলে যারা আছে তারা অনেক কষ্ট সংগ্রাম করেছে, জেল জুলুম রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু বিভিন্ন সময় যখন বিএনপির উপর দমন পীড়ন হয়েছে, তখন আমরা হয়তো মাঝারি মানের দল বা ছোট দল হতে পারি, কিন্তু আমরা সবসময় সংগ্রামটা জারি রেখেছি। ওই দিনকে আমি একজন সাংবাদিকের লেখা দেখছিলাম, তিনি আসলে ফেসবুকে পোস্ট করেছেন, তার নাম আদিল। তিনি ফেসবুকে পোস্ট করেছেন যে বিএনপির কার্যালয়ে তালা এবং ইসির পক্ষ থেকে চিঠি নিয়ে আসা হয়েছে, চেয়ারের উপরে চিঠিটা আসলে রেখে যায় কাউকে না পেয়ে। ঠিক ওই সময় গণ অধিকার পরিষদের একটি মিছিল যাচ্ছিল 2023 সালের 28 অক্টোবরের পরে, সম্ভবত 29 অক্টোবর। তো আমাকে ওই সময় প্রথম আলোর পক্ষ থেকে ফোন দেওয়া হয় যে আমরা আসলে মিছিলটা কেন করলাম। তো তখন আমি প্রথম আলোকে বললাম যে আসলে মিছিলটা করার এই কারণ যে বিএনপি নেতৃবৃন্দ তারা আসলে তাদের উপর যে দমন পীড়ন হয়েছে, স্বাভাবিকভাবে অনেকে আসলে আপনার ভীত সন্ত্রস্ত। তো সেই জায়গায় যাতে সাহস পায় যে না, কেউ না কেউ আছে, আমাদেরকেও নামতে হবে, অন্তত আমাদের মিছিলেও যাতে তারা যুক্ত হতে পারে। তো এইভাবে কিন্তু আমরা বিভিন্ন সময় সভা সমাবেশ করেছি, আন্দোলন করেছি, বিএনপি কখনো আমাদের মিছিলে যুক্ত হয়েছে। তার মানে কি? তার মানে আমি এটি বোঝাচ্ছি, যখন বিএনপি আসলে মাঠে নামতে পারেনি বা জামাতের নেতৃবৃন্দ, তাদের অনেকে কিন্তু বিভিন্ন সময় আমাদের সমাবেশে যুক্ত হয়েছে, কখনো গণতন্ত্র মঞ্চের, কখনো গণ অধিকার পরিষদের। তো এই জন্য বলছি যে আমরা রাজপথে ছিলাম একে অপরের সহযোগী। এখন আগামীতে যে সংসদ গঠিত হবে, এই সংসদটা আসলে কেমন হবে? এই যে জুনায়েদ সাকিব ভাইয়ের মতো মানুষ যদি জাতীয় সংসদে না থাকে, বা আপনার মান্না ভাইয়ের মতো মানুষ না থাকে, নুরুল হক নূর না থাকে, এরকম নেতৃত্ব, হ্যাঁ, তারা হয়তো আপনার এককভাবে নির্বাচন করলে একটা ভিন্ন প্রেক্ষাপট আসবে, কিন্তু স্বাভাবিকভাবে যেহেতু বিএনপি সহ একসাথে লড়াই সংগ্রাম করা এবং এই মানুষগুলোকে নিয়ে সংসদে যেতে পারায় আমি মনে করি বিএনপির সার্থকতা। তো আজকে বিএনপি তাদের দলীয় আপনার যে প্রার্থী সেটি ঘোষণা করেছে। তবে এক্ষেত্রে যারা জোটের সারথি ছিল তাদের ভিতরে কিছুটা আক্ষেপ আছে যে অন্তত আসলে আলোচনা করে আপনার সবকিছু প্রার্থী ঘোষণা করলে সেটি ভালো হতো। বাট আজ যদিও বিএনপির মহাসচিব তিনি বলেছেন যে আসলে এই কিন্তু আপনি যাদেরকে বলছেন যে আপনি বলছেন যে ভিন্ন প্রেক্ষাপটে এরা এককভাবে নির্বাচিত হতে পারবেন কিনা সেটা একটা প্রেক্ষাপট, কিন্তু জনগণ যদি না চায় তাহলে তিনি বড় নেতা মানে হওয়া উচিত কিনা, হতে পারেন কিনা? আমি কিন্তু আমি কিন্তু ক্লিয়ার করেছি যে সময় আসলে বিএনপির উপর দমনপীড়ন হয়েছে তখন কিন্তু গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ রাজপথে ছিল এবং বিএনপির কর্মীরা সে সময় তাদের সাথে যুক্ত হয়েছে। ঠিক একইভাবে গণ অধিকার পরিষদ, আমি কিন্তু সেটাই বললাম যে বিএনপির কার্যালয়ের সামনে আমরা সবসময় মিছিল কেন করেছি, যাতে করে বিএনপির কর্মী সমর্থকরা তারা সাহস পায়, অন্তত বিএনপি আলাদা কোনো মিছিলের আয়োজন না করতে পারলেও যাতে আমাদের মিছিলে আসে, অর্থাৎ আমরা একে অপরের সহযোগী ছিলাম। এখন আগামীতে যে সংসদটা
গঠিত হবে, সেই সংসদ শুধুমাত্র তো বিএনপি থাকলে হবে না। বিএনপির অন্যান্য যে বন্ধু সহযোগী একে অপরের দুঃখের সারথি ছিল, তারা যদি না থাকে তাহলে ওই সংসদটা আসলে আমার কাছে মনে হয় যে গ্রহণযোগ্য বিএনপির কাছেও হবে না। তো সেই জায়গায় শহীদুদ্দিন স্বপন ভাই তিনি আক্ষেপের জায়গা থেকে বললেন, এখানে খোকন ভাই আছেন, আশা করি বিএনপি বিষয়গুলো তারা ইতিবাচক ভাবে ভাববে এবং বিএনপির এই ধরনের কমিটমেন্ট ছিল। বিশেষ করে জনাব তারেক রহমান গত পরশুদিনও বলেছেন, যারা আমাদের সাথে যুগপথের সারথি ছিল তাদের জন্য আমরা আসন ফাঁকা রাখতে চাই, তাদেরকেও আমরা সংসদে নিয়ে যেতে চাই। তো বিএনপি যদি তার কমিটমেন্ট রক্ষা করে, সেটি আগামী বিএনপি রাজনীতির জন্য বেটার হবে বলে আমি মনে করি। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আপনার কাছে প্রশ্ন ছিল। কোনো উত্তর দিতে চাচ্ছি না ওনার কথায়, শুধু এটা বলতে চাচ্ছি বিএনপি দীর্ঘদিন থেকে 2007 সাল থেকে আমরা আন্দোলন করছি বিএনপি, এবং তারপর মাঝে মাঝে আমাদের সঙ্গে অনেক রাজনৈতিক দল ঐক্যবদ্ধ আন্দোলন করেছি, এবং শেষ পর্যন্ত 5ই আগস্টে ছাত্রদের প্লাস হলো জনগণের আন্দোলন সঙ্গে সরকার পতন হয়েছে, এটা অবস্থানে চলে আসছি আমরা। তো যেটা হলো যে আমরা তাদের সবাইকে স্মরণ করি শ্রদ্ধার সাথে, যারা আমাদের সঙ্গে আন্দোলনের সংগ্রামে ছিল। এই গণতান্ত্রিক ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলন ছিল, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন ছিল, মানুষের অধিকার প্রতিষ্ঠার ভোটাধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন ছিল, লুটেরাদের বিরুদ্ধে আন্দোলনে যারা ছিল তার সব অবশ্যই স্মরণ করি। কিন্তু আমরা যেটা এবং এই জন্যই আপনি খেয়াল করছেন নাকি আমাদের কয়েকদিন থেকে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন যে সময় বিভিন্ন মিটিং আমাদের বলছেন যে যেন এখানের মধ্যে আমাদের দলীয় ইন্টারনাল মিটিংয়ে বলেছেন যে প্রার্থীদের মিটিংয়ে যারা আমাদের বিভিন্ন সময় আমাদের চট্টগ্রাম বিভাগ আর রংপুর বিভাগ একসঙ্গে একটা মিটিং হয়েছে, সেখানে বলছে আমরা হয়তো অনেকে দিতে পারবো না, চাকরি দেবো তাকে যে আপনারা আন্দোলন সংগ্রাম করছেন, স্যাক্রিফাইস অনেক স্যাক্রিফাইস 16 বছর 15 বছর অনেক স্যাক্রিফাইস করছেন, সেখানে আমরা একজনকে দেবো। আবার আমাদের সঙ্গে যারা ছিল আন্দোলন সংগ্রামে ছিল তাদের যাদের জনপ্রিয়তা আছে, কেন প্রার্থীরা দলের তো প্রার্থীদের বাছাই করতেছে যে ওই লোকটা জনপ্রিয় কিনা, ওই লোকটা জিতবে কিনা, প্রার্থীদের কমিটমেন্ট কতটুকু আছে, সেটা ভেরি ইম্পর্টেন্ট, রাইট? তারপর উনি রিপোর্ট নিয়ে আসেন, আর এখানেও উনি বলছেন যে আমরা অ্যাডজাস্ট করতে হবে, অনেককে আমরা হয়তো আমাদের সব যারা আমার সঙ্গে ছিল তাদের সাথে নিতে হবে। এই জন্যই উনি বারবার বলেছেন এরা পত্রপত্রিকা, যদিও ইন্টারনাল মিটিং ছিল পত্রপত্রিকা আসছে দেখলাম না, এবং সেখানে মিডিয়া ছিল না, বাট তারপর পত্রপত্রিকায় চলে আসছে তারপর বক্তব্যগুলো। তবে ওনার যে পজিটিভ চিন্তা যে আমরা তাদেরকে ভুলি নেই, আমরা তাদেরকে যারা 15 বছর আন্দোলন সঙ্গে আমাদের সঙ্গে ছিল তাদেরকে আমরা ভুলি নেই। উনি তারেক রহমান সাহেব কিন্তু কমিটমেন্ট যেটা ওনার বক্তব্যে কিন্তু যাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। এখন যেটা হলো আজকে যে ঘোষণা দিল, সেই ঘোষণাটা মূলত এখানে আমাদের প্রত্যেক 300 আসনে কিন্তু আমাদের ক্যান্ডিডেট আছে, কেন আমরা কিন্তু এই শুধু এই 230টা আসনে 237টা আসনে আন্দোলন করছি তা না, সারা দেশে আন্দোলন করছি। 300 আসনে আমাদের প্রার্থী আছে। এখন যেটা তারপরও কিছু আসন খালি রেখেছে, এবং এটা পাশাপাশি আমাদের মহাসচিব যে সময় ঘোষণা দেন আজকে স্ট্যান্ডিং কমিটির সহ, উনি বলেছেন যে এটা খসড়া তালিকা হয়তো ভোটের সঙ্গে আলোচনা করে অ্যাডজাস্ট করতে হবে। সো এটা এখন রোড ইজ ওপেন। আমার মনে হয় যে দেশের বৃহত্তর স্বার্থে আর আমরা যেটা ঐক্যমত যে দেশে একটা সংস্কার দরকার, প্রয়োজন দরকার, পরিবর্তন দরকার, দেশটা একটা এভাবে চলতে পারে না। যেটা ধরেন আপনারা বললেন যে 23 সালে একটা সংস্কার কথা আসছে নিশ্চয়ই, এবং এটা বিএনপি প্রথম রিয়েলাইজ করছে, তারেক রহমান সাহেব প্রথম রিয়েলাইজ করছে, এবং উনি সেই সময় কিন্তু আমাদের সঙ্গে যারা সহযোগী আন্দোলনের রাজনৈতিক দল ছিল ওদের সঙ্গে আলোচনা করেছে, এবং সেই মিটিংয়ে আমার মনে আছে, সেই মিটিংয়ে যেখানে ঘোষণা করা হয় সেই মিটিংয়ে কিন্তু ওনারা ছিলেন, উপস্থিত ছিলেন, একত্রিত কর্মসূচি। এটা কিন্তু যৌথ প্রযোজনা আমি বলবো, বাট বিএনপির উদ্যোগে, এবং সেটা রাষ্ট্রের মৌলিক পরিবর্তন দরকার আজকে, এটা রাষ্ট্রীয় চলতে পারে না, সব সেক্টরে আছে। যেরকম মানে শহীদুদ্দিন মাহমুদ স্বপন যেমন বলছিলেন যে এই এবারে নির্বাচনটা একটু ভিন্ন, মানে এটা আসলে রাষ্ট্রের সংস্কার বলেন, রাজনৈতিক সংস্কার বলেন, নতুন করে একটা রাষ্ট্র পুনর্গঠনে নানান দায়িত্ব আছে, সুতরাং এই নির্বাচনটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। ফরিদুল হক, আমরা দেখছিলাম যে এনসিপির একটা প্রার্থী তালিকা বিভিন্ন গণমাধ্যমে ঘুরছিল, হঠাৎ করে আবার জানা গেল যে এটা নয়, মানে অথেন্টিক নয় সংবাদটি, অনেকে এই সংবাদটি পরে তুলে নিয়েছেন, কিন্তু আমরা এখনো ধোঁয়াশার মধ্যে আছি আসলে এটা আসলো কোথা থেকে। যেমন আমাদের রিপোর্টার, আমাদের সহকর্মী তিনি বলেছেন, তিনি তার মানে নিশ্চয়ই অন্যান্য গণমাধ্যমও এভাবেই পেয়েছে। আপনাদের একজন নেতা
মশিউর সাহেব তিনি ফেসবুকে এরকম মানে ঘোষণা দিয়েছেন বলে এরকম জানা যাচ্ছে। এটা আসলে কি একটু যদি ক্লিয়ার করেন। জি, ধন্যবাদ আপনাকে এবং সম্মানিত সমালোচক এবং দর্শক যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা। আমি জানি না কার ফেসবুকে এটা এসছে, কিন্তু আমি আপনাকে পরিষ্কারভাবে দায়িত্ব নিয়ে বলতেছি, আমাদের অফিসিয়ালি কোনো মিটিং কিংবা কোনো সিদ্ধান্ত প্রার্থী তালিকার ব্যাপারে এখনো হয়নি। তবে আমরা প্রার্থী তালিকা নিয়ে আমাদের মানে কেন্দ্রীয় একটা টিম কাজ করতেছে, প্রাথমিক যাচাই বাছাই খসড়া তৈরি এটার জন্য কাজ চলতেছে, কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে এটা চূড়ান্ত করা কিংবা ঘোষণা দেওয়ার মতো কোনো কাজ আমাদের এখনো শেষ হয়নি এবং ওরকম কোনো সিদ্ধান্ত হয়নি, কোনো বৈঠকও হয়নি। তবে আমি যেটা ধারণা করতে পারতেছি সেটা হচ্ছে যে আমাদের অনেক নেতাই, বিশেষত যারা একটু জাতীয়ভাবে পরিচিত, তারা কে কোন আসনের কিংবা কার বাড়ি কোথায়, কে কোথায় এলাকা ভিত্তিক কাজ করতেছেন, এইরকম একটা খবর মোটামুটি মিডিয়ার কাছে ছিল। আমার ধারণা ওইখান থেকেই আসলে খবরটা ছড়িয়েছে। এটা ধারণা থেকে হতে দিয়েছে নাকি? জি জি জি, এরকম একটা ধারণা থেকেই হয়তো এটা দিয়েছে এবং এইটা আসলে কোনো আনুষ্ঠানিক কিংবা অফিসিয়াল তালিকা নয়। অফিসিয়াল তালিকা তৈরি হলে আশা করি যে আমরা সপ্তাহখানেকের মধ্যেই আমরা এটা দিতে পারবো। মানে আমার ধারণা যে এটা একটা অনুমান করা নিউজ, এটা কোনো, আমরা তো ধরেন এইভাবে রাতের বেলা হঠাৎ করে ধরেন ফেসবুক কিংবা ইয়ের মাধ্যমে তালিকা ঘোষণা করার তো কোনো দরকার নাই, মানে প্রয়োজনীয়তা নেই। আমরা তো আসলে কোনো গোপন রাজনৈতিক সংগঠন না যে গোপনে তালিকা প্রকাশ করব। খুবই সত্য। জি, অবশ্যই আমরা জনগণের সামনে একদম প্রেস কনফারেন্স করে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম স্বয়ং নিজেই এই তালিকা ঘোষণা করবেন, এটা একদম পরিষ্কার, এটা নিয়ে কোনো ইয়ে নেই। আচ্ছা, আমরা যে একটু শুনছিলাম যে মানে বিএনপির সঙ্গে আসন ভাগাভাগির একটা আলাপ আলোচনা আপনাদের চলছিল, সেখানে আমরা দেখছি যে এনসিপি আক্তার হোসেন রংপুর 4 আসন থেকে নির্বাচন করতে চান, সেখানে প্রার্থী ঘোষণা করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। হাসনাত আবদুল্লাহর আসনে প্রার্থী আছে, সার্জিস আলমের আসনে প্রার্থী ঘোষণা হয়েছে। একটু বলবেন, মানে এমনকি চাঁদপুর থেকে চাঁদপুর 5-এ নাসিরউদ্দিন পাটোয়ারির নির্বাচন করার কথা, সেখানেও প্রার্থী আছে। জি, মানে এটা আসলে আপনি উত্তর দিয়ে দিয়েছেন, মানে আসন ভাগাভাগি করার কিংবা আসনের যে আসলে জোট করার যে আলাপটা, যে রিউমারটা আসলে অনেকদিন ধরেই ঘুরতেছিল বিভিন্ন মিডিয়াতে এবং ফেসবুকে, সেটা আসলে বিএনপির প্রার্থী তালিকার মধ্যে দিয়ে আমি আশা করি এখন রিউমারটার অবসান হবে, মানুষ বুঝতে পারবে যে এই ধরনের কিছু আসলে নেই। ইভেন আপনি একটা নাম মিস করে গেছেন, সেটা হচ্ছে আমাদের আহ্বায়ক নিজে হচ্ছে ঢাকা 11 আসন হচ্ছে ওনার জন্মস্থান, ওনার মানে মানে কি বলে ওনার বাড়ি ওইখানে, ওইখানেও বিএনপি একজন ক্যান্ডিডেট ঘোষণা করা হয়েছে। তো আমি আরেকটা জিনিস একটু বলতে চাই, আমি ঠিক জানি না মিডিয়া থেকে কি এটা কোনো উদ্দেশ্য প্রণোদিত ভাবে এটা করা হলো কিনা। আমরা একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, বিএনপি প্রার্থী তালিকা ঘোষণা করার পরে অন্তত 2টা জায়গার খবর আমি পেয়েছি, আরো কোথাও হচ্ছে কিনা আমি ঠিক জানি না। সেটা হচ্ছে চট্টগ্রামে আসলাম চৌধুরীর আসনে এবং হচ্ছে গিয়া মাগুরাতে রবিউল ইসলাম নয়নের এখানে তাদের কর্মী সমর্থকরা ধরেন কি বলে রাস্তা আটকে ধরেন মানে একটা জনদুর্ভোগ তৈরি করতেছে। মাদারীপুরের কথাও শোনা যাচ্ছে, মাদারীপুরটা আমি আপনার কাছ থেকে শুনলাম, মানে এটা হচ্ছে। তা আমি আসলে খুব চিন্তিত যে এইটাকে আসলে মিডিয়ার নিউজটাকে ডাইভার্ট করার জন্য হঠাৎ করে আমাদের এই প্রার্থী তালিকার নামে একটা গুজব আসলে মিডিয়াতে চলে আসলো। মিডিয়ার ইন্টারেস্ট কি, তা মানে এতে মিডিয়ার ইন্টারেস্ট কি কার মিডিয়া এটা করবে কেন আসলে আমি ঠিক জানি না। কারণ হচ্ছে যে মিডিয়া মেইনস্ট্রিম মিডিয়া গুলো কেন আসলে কোন সোর্সের উপরে ভিত্তি করে এই নিউজ গুলো আসলে ছাড়লো, কারণ আমরা তো প্রার্থী তালিকা তো গোপনে প্রকাশ করার কিছু নেই, আমরা তো একেবারে দায়িত্ব নিয়ে প্রকাশ করবো। এবং আমাদের প্রার্থী তো নিশ্চয়ই 8-10 জন না, আমরা তো অন্তত মানে আমরা তো 300 আসনে প্রার্থী দিব, এটা আমরা বলেছি, এটা নিয়ে আমাদের কাজ চলতেছে, সারা দেশে আমাদের প্রার্থীরা কাজ করতেছে। আমরা আমাদের যে সার্চ কমিটি আছে সেই সার্চ কমিটি তথ্য সংগ্রহ করতেছে, আলাপ আলোচনা করতেছে, বিভিন্ন নতুন প্রার্থী যারা তাদের সাথে কিছু আনঅফিসিয়াল সাক্ষাৎকারও নেওয়া হচ্ছে। তো কেন আসলে এটা করা হলো আমি ঠিক জানি না। তো আমার ধারণা যে মিডিয়াতে যে একটা প্রার্থী তালিকার যে একটা উৎসব মুখর একটা হাইপ তোলা হয়েছে বিএনপির প্রার্থী তালিকার মধ্য দিয়ে, সেটাকে হয়তো একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা করা হয়েছে। আরেকটা জিনিস আমি একটু 1 সেকেন্ডে যুক্ত করতে চাই, খোকন ভাই এখানে আছেন, ওনাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, উনিও একজন মানে বিএনপি তালিকা ওনার নামও এসছে।
পাশাপাশি আমাদের জন্য খুব কি বলে যে সৌভাগ্যের ব্যাপার, আমরা দেখতে পেলাম যে বিএনপির তালিকায় বেগম খালেদা জিয়া 3টা আসনে ওনার নাম এসছে। উনি এই বয়সে এসেও নির্বাচন করার যে কি বলে যে সাহস নিয়েছেন, এটা আমাদেরকে দারুণ ভাবে অনুপ্রাণিত করে। উনি গণতন্ত্রের জন্য উনি দারুণ ত্যাগ সংগ্রাম করেছেন এবং ওনাকে আমরা আপুসীর নেত্রী হিসেবে জানি। আমরা আশা করি যে আগামী দিনে ফ্যাসিবাদ মুক্ত একটা বাংলাদেশ তৈরি করার জন্য ওনার নেতৃত্ব আমরা আরো কয়েক বছর খুব অ্যাক্টিভলি পাবো এবং তাতে করে বাংলাদেশে আমরা একটা স্থিতিশীল পলিটিক্যাল পরিবেশ আমরা পাবো উনি যদি নেতৃত্বে থাকেন। সেই আশাবাদ আমরা ব্যক্ত করি এবং উনি আসাতে আমরা খুবই আনন্দিত হয়েছি এবং আমরা খুবই আশাবাদী। জি, রাশেদ খান যদি ছোট করে কিছু যুক্ত করতে চান, এই আলোচনাটা শেষ করব আমি। জি, আমি ফরিদ ভাইয়ের মতনই বলতে চাই যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি এইবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন, এটি আমাদের জন্য খুবই আনন্দের। আর আমাদের যারা আসলে আমরা তরুণ প্রজন্ম, আমাদের কাছে এক ধরনের আবেগের জায়গা তিনি, বিশেষ করে সবসময় আপোষহীন ছিলেন এবং শেখ হাসিনা তার উপর যেভাবে দমন পীড়ন করেছে, তো সেই জায়গায় আজকে হাসিনা দিল্লি পালিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি কখনোই আসলে হাসিনার কাছে মাথা নত করে তিনি দেশ ছাড়েননি, দেশেই ছিলেন, কারাবরণ করেছেন। আগামী সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন এবং তিনি কোথায় থাকবেন, কি হবেন আমি জানি না, বাট তিনি যে আসলে প্রার্থী হয়েছেন এটি আসলে বিএনপির জন্য অত্যন্ত ইতিবাচক। কারণ এই যে আগামীতে বিএনপি নির্বাচন করছে, নানান ধরনের প্রতিকূলতা আছে, বিশেষ করে আপনার যারা একসময় বিএনপির সাথে নির্বাচন করেছে তারাই কিন্তু এক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তো সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য খালেদা জিয়াকে সামনে আনা এটি অত্যন্ত ইতিবাচক একটি সিদ্ধান্ত। আমার সর্বশেষ বক্তব্য হলো যে সর্বশেষ কথা হলো যে আমরা যারা বিএনপির সাথে একসাথে যুগপথে লড়াই সংগ্রাম করেছি, আমি আশা রাখি যে বিএনপি সবাইকে নিয়ে পথ চলবে এবং নতুন বাংলাদেশ গঠনের জাতীয় সরকার যে কমিটমেন্ট আছে, ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে নিয়ে সেই জাতীয় সরকার গঠনের পথে বিএনপি অগ্রসর হবে। ধন্যবাদ। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আমি দুইজন আমাদের দেশকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দেশ নেত্রী, বাংলাদেশের সবচেয়ে জ্যেষ্ঠ নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, আমরা জাতীয় অভিভাবক বলি ওনাকে, যিনি সারা জীবন কখনো আপোষ করেন দেশের সঙ্গে। এরশাদ বলেন, শেখ হাসিনা বলেন, কোনো সময় বলেন কখনো আপোষ করেননি উনি, এবং আপোষ করেননি উনি একটা অবস্থায় সবসময় ছিলেন, এটা দেশের প্রশ্নে, জাতির প্রশ্নে উনি কখনো আপোষ করেননি। এবং উনি কখনোই মানুষ বিপদে পড়লে কিন্তু মানুষ ঘরে আসে, উনি কিন্তু ঘরে চলে আসছেন, উনি কখনো বিদেশে যাননি, বিদেশে কখনই জানে। এবং যে সময় উনি লন্ডন থেকে আসছেন, যিনি ওনাকে জেলে ঢুকিয়েছে, সেই সময় উনি লন্ডন থেকে তারপরেও কিন্তু ওনাকে জেলে ঢুকিয়েছে, সাজা দিয়েছে। উনি জানতেন, তারপরে কিন্তু দেশে আসছেন, দেশে ছিলেন এবং সারা জীবন উনি আন্দোলন সংগ্রাম করেছেন এবং উনি তার পুরো পরিবারকে এত জর্জরিত করে ফেলছেন। তার বাড়িটা হারাইলো, বাড়ি থেকে মানে স্মৃতি বিজড়িত সেই বাড়ি থেকে তাকে উচ্ছেদ করলো, জোর করে বের করে দিল। তার ওনার আরাফাত কোকো, আমার মনে পড়ে তার অকাল মৃত্যু হলো এই সরকারের মিথ্যা মামলার কারণে, আর শারীরিক ছিল, দুর্বল ছিল। তো তারেক রহমান সাহেব মানে তার 111 তাকে যেভাবে ক্ষতিগ্রস্ত করেছে, তার কমন হার যেভাবে গুঁড়ো করে ফেলছিল রিমান্ডে নিয়ে, এবং সুপ্রিম কোর্টে তারা অনেকে বিভিন্ন শব্দের গল্প আছে যে মুচালিকা দিয়ে গেছে। রফিকুল হক এবং আমি ছিলাম তারেক রহমান সাহেবের লয়ার। সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনের বিদেশি চিকিৎসার জন্য পারমিশন বেল দিয়েছে এবং পারমিশন দিয়েছে টু গো অ্যাব্রোড, ছোট, এবং উনি কখনো আপোষ করেননি। দেখেন আজকে বেগম খালেদা জিয়া উনি যে কনসেন্ট দিয়েছেন বা নির্বাচন করবেন, আমরা মনে করছি যে আমরা সংস্কারের কর্মসূচি দিয়েছি 2023 সালে, বা এখন বর্তমানে সংস্কারের কথা বলছে, এটা পরিবর্তন, আমূল পরিবর্তন বেগম খালেদার গাইডেন্সে এবং তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ বাংলাদেশে এটা পরিবর্তন আমরা দেখতে পারবেন। নতুন বাংলাদেশ, আমরা সুন্দর একটা বাংলাদেশ আমরা আশা করি আমরা পাবো। অনেক ধন্যবাদ ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, একই সঙ্গে রাশেদ খান এবং ফরিদুল হক, আপনাদের 3জনকে যুক্ত হওয়ার জন্য আজকে 71 জার্নালে একটু আলোচনা করতে চাই। উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক, সংকট সমাধানে দলগুলোকে 7 দিনের সময় দেওয়া হয়েছে, এটা নিয়ে একটু আলাপ করব। অতিথি যুক্ত করে নেই শেখ ফজলুল করিম মারুফ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আপনাকে স্বাগত জানাচ্ছি 71 জার্নালে। আপনারা বলেছেন মানে সরকারের এই যে সমাধানের জন্য 7 দিন সময় দেওয়া হয়েছে, সরকার সময় দিয়েছে জুলাই সনদের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছতে। সেই জায়গায় আপনারা বলেছেন যে মানে জামায়াত
সহ আপনারা সবাই একটা রেফারি চেয়েছেন, মানে প্রধান উপদেষ্টাকে যাতে একটা রেফারিংয়ের ভূমিকায় এসে তিনি এটা করেন সে আহ্বান জানিয়েছেন। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আপনারা নিজেরা এটা করবেন। সেই জায়গা থেকে আপনাদের মানে কেন মনে হচ্ছে যে এখানেও সরকারের প্রয়োজনীয়তা আছে? আলহামদুলিল্লাহ, আজকে তত্ত্বাবধায়ক সরকার যেটা বলেছে, মানে উপদেষ্টা পরিষদ যেটা বলেছে, যে খুব একটা স্মার্ট মুভ ছিল। মানে ওনারা শেষ পর্যন্ত বলটা রাজনৈতিক নেতৃবৃন্দের কোর্টেই রাখছেন, যে রাজনীতিবিদরা পারস্পরিক আলোচনা করে একটা সিদ্ধান্তে আসলে কোনো বিতর্ক থাকলো না, সহজে হইল। এখন এখানে আমাদের কাছে যেটা মনে হয় যে একজন রেফারি বা মধ্যস্থতাকারী দরকার, কারণ বাংলাদেশের দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতি যেটা, সেইখানে নিজেরা বসে একটা আলোচনা করে সমঝোতা চলে আসবে, এটা আসলে কখনো হয় না। আগে এই মধ্যস্থতাকারী ছিল বা চাপ প্রয়োগের সংস্থা ছিল হলো ধরেন আওয়ামী লীগের অত্যাচারে সবাই আমরা এক টেবিলে এসে বসছিলাম। তো যখন এই অত্যাচারটা সরে গেল, পরিস্থিতিটা ভালো হইলো, তখন কিন্তু একসাথে বসানোর জন্য, একটা জায়গায় আনার জন্য দেখছেন যে বারংবার সরকারকে উদ্যোগ নিতে হয়েছে। প্রধান উপদেষ্টা বারংবার তিনি ডেকেছেন, সবাই গিয়েছে না, কিন্তু মানে রেফারি থাকলেই তো সেখানে একটা জেতার প্রসঙ্গ আসে না। ব্যাপারটা জেতার না, আসলে উনি রেফারি বলছেন, আসলে বিষয়টা হলো মধ্যস্থতাকারী। আর যে কোনো বিবাদমান পক্ষের মধ্যে কোন আলোচনা করতে গেলে একজন মধ্যস্থকে দরকার হয়। এটা ইসলামেরও রীতি, কোরআন সম্পর্কে বলা আছে যে তোমরা যদি দুজন বিবাদমান পক্ষ থাকো, একজনকে তোমরা দ্বিতীয় পক্ষ সালিশ মানো। তো এটা খুবই স্বাভাবিক একটা প্রসেস। তবে আজকে উপদেষ্টা পরিষদের যে সিদ্ধান্তটা খুবই চমৎকার হয়েছে, যে ওনারা শেষ পর্যন্ত রাজনীতিবিদদের কাছেই রাখছেন। যদি রাজনীতিবিদরা এটা করতে না পারেন, তখন ওনারা একটা সিদ্ধান্ত চাপাই দেবেন। আর আমরা ওনাদেরকে বলবো যে যদি এখানে রাজনৈতিক দল এক করতে না হতে পারে, যেমন আমরা আজকে কিন্তু আহ্বান জানিয়েছি বিএনপি সহ সবাইকে, যে আমরা আসেন একসাথে বসে দেখা করি। এটা করতে পারলে খুব ভালো হবে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা নতুন ধারা তৈরি হবে, দৃষ্টান্ত তৈরি হবে, যে আমরা সংকট একত্রে বসতে পারি। মানে এই আহ্বানটা কিভাবে করেছেন আপনারা? কি মানে কোনো ফর্মালি তাদের সঙ্গে কথা বলেছেন, নাকি একটা মিডিয়াতে আহ্বান রেখেছেন? এখন তো ফর্মালি কথা নিশ্চয় বলা হচ্ছে, কিন্তু প্রথমত যেটা মিডিয়াতে একটা আহ্বান জানানো। এখন তারা যদি বলে যে না হইতে পারে, তখন এমনি তো আপনি জানেন যে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে না, আপনারা তো এতদিন দীর্ঘদিন আপনারা একসঙ্গে বসলেন, ঐক্যমত্য কমিশনে নিশ্চয়ই চেনা জানা বা আরো কাছাকাছি আসা, মোবাইলে ফোন নাম্বারের পারিবারিক আলাপ আলোচনা ইত্যাদি নানান কিছু আছে। সুতরাং আমরা তো ডিরেক্টলি আলাপ আলোচনা করতে চান। সরকার তো মনে হয় সেরকমটি চেয়েছে। ফয়েজ আহমদ সেটা হবে। চমৎকার, এটাও নিশ্চয়ই হবে। জি, বাকি আমরা ফর্মালি ফয়েজ আহমদ। জি, দেখুন, এখানে একটা তো পরিষ্কার যে ইতিমধ্যে আপনি বলেছেন, বা এটা খবরে সারাদিন ধরেই মানুষ দেখেছে, যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ আজকে একটি বিশেষ বৈঠক করেছে। সেই বৈঠক থেকে উপদেষ্টা পরিষদ মনে করেছে যে যেই বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে এক ধরনের দূরত্ব বা কিছু কিছু ক্ষেত্রে মতানৈক্য দেখা যাচ্ছে, তো সেই জায়গাগুলিতে সমাধানের জন্য প্রথমত রাজনৈতিক দলগুলি উদ্যোগী হতে পারে। কেন সরকার রাজনৈতিক দলগুলির উপরেই ভরসা করছে? যেটা বলছেন যে ভাই উল্লেখ করলেন যে পলিটিশিয়ানদের কাছে বল ঠেলে দেয়া, তাদের কোর্টে বল দিয়ে দেওয়া, না, বিষয়টা এভাবে নয়, বরঞ্চ তাদেরকে উদ্যোগী হতে পারে বলে এবং তারা সমাধানে পৌঁছাতে পারে বলে সরকারের এক ধরনের বিশ্বাস আছে। এই বিশ্বাসের অন্যতম কারণ হচ্ছে গণঅভ্যুত্থান। এই বিশ্বাসের কারণ হচ্ছে জুলাই আগস্টে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই ভাইয়েরা, এই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একসঙ্গে আন্দোলন করেছেন, একসঙ্গে লড়েছেন, একসঙ্গে মরেছেন, একসঙ্গে অনেকে বেঁচেও আছেন। সুতরাং আমাদের এই রাজনৈতিক দলগুলি জানে যে আমাদের বর্ডার কতটুকু। আমরা নিজেদের মধ্যে নানান ডিবেট করব, খুব স্বাভাবিক। ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এনসিপির রাজনৈতিক মতাদর্শ এক নয়, জামাত ইসলামী এবং বিএনপির রাজনৈতিক মতাদর্শ এক নয়। সুতরাং এই দলগুলো নিজ নিজ মতাদর্শের জায়গা থেকে তাদের ভিন্ন ভিন্ন অপিনিয়ন, ভিন্ন ভিন্ন দাবি দেওয়া অনেক কিছু থাকতে পারে, কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, বাংলাদেশের অভ্যুত্থানের যেই স্পিরিট ধরে রাখা, সার্বভৌমত্ব ঠিক রাখা এবং পতিত ফ্যাসিবাদ যেন কোনোভাবেই এই দেশের স্থিতিশীল পরিস্থিতিকে বিনষ্ট করতে না পারে, সেই জন্য কি করণীয়, এই বিষয়ে সবগুলি রাজনৈতিক দল ঐক্যমত্য এবং তারা জানে কতটুকু পর্যন্ত তাদের লিমিট রয়েছে। সেই বিবেচনায় সরকার আস্থা রাখতে চায়, আস্থা রাখতে পারে। আস্থা রাখার মতো বিশ্বাস সরকারের মধ্যে আছে যে আমাদের রাজনৈতিক দলগুলি ইতিমধ্যে
ইতিমধ্যে ঐক্যমত্য কমিশনের যে বৈঠক আনুষ্ঠানিক, এই আনুষ্ঠানিকের বৈঠক বাহিরেও কিন্তু এই দলগুলি নিজেরা অনানুষ্ঠানিকভাবে অনেকগুলি মিটিং করেছে, আমরা বিভিন্ন সময় খবরে দেখেছি, আপনার এই টকশোতেও আলোচনা করেছি আমরা সেসব নিয়ে। সুতরাং আমাদের দলগুলির মধ্যে তো এমন কোনো পরিস্থিতি নেই যে কারণে তারা বসতে পারবে না তাদেরকে। তারপরেও ওনারা সরকারের উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে এরকম একটা আহ্বানের পরে ওনাদের কেউ কেউ বলেছেন একজন রেফারি বা একজন মধ্যস্থতাকারী বা কোনো কারণে এমনও হতে পারে যে একজন ইনভাইট করবে ওনাদেরকে বসার জন্য কোনো জায়গায়, ওনারা আলাপ করার জন্য। এটা একটা প্রস্তাব, আমরা মনে করি এটাও কিন্তু একটা প্রাথমিক আলোচনার সূত্রপাত হলো যে ওনারা কিন্তু একটি পার্টিও, একটি রাজনৈতিক দলও বসার বিষয়ে, আলোচনার বিষয়ে এবং নিজেরা বসে সিদ্ধান্তে আসার বিষয়ে তাদের কোনো দ্বিমত নেই। মানে এখানে মধ্যস্থতাকারীর ভূমিকা সেটা দেখুন, সেটা ইমিডিয়েটলি আজকে সরকারের দিক থেকে সবচেয়ে ভালো হয় ওনারা যদি আলাপটা করে ফেলতে পারেন। ওনারা আলাপটা করে ফেলতে পারলে সরকারের জন্য সুবিধা হয়। আর আমরা খুব সামান্য কিছু বিষয় নিয়ে কিন্তু ডিসপিউটের মধ্যে আছি, এবং আমি বিশ্বাস করি যে এই ডিসপিউটগুলিকে যত বড় করে দেখানো হয় বা যত বড় মনে করা হচ্ছে, বাস্তবিক অর্থে এটা তত বড় নয়। বাস্তবিক অর্থে অন্যান্য কিছু দাবি দেওয়া আছে রাজনৈতিক দলগুলির, যেটা হয় যে ইন্টারনালি একটা দাবিকে আদায় করার জন্য আরো অনেকগুলি বিষয় নিয়ে সামনে আসেন। সেগুলিতে আমার মনে হয় ওনারা নিজেদের মধ্যে কম্প্রোমাইজ করার একটা স্ট্রং মানসিকতা আছে, এটা আমরা দেখতে পাই। তার মানে আমরা ঐক্যের দিকে আশাবাদী হতেই পারি। ডেফিনেটলি। অনেক ধন্যবাদ ফয়েজ আহমদ এবং শেখ ফজলুল করিম মারুফ, আপনাকেও যুক্ত হওয়ার জন্য ৭১ জার্নালে। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীকাল একই সময়ে ৭১ জার্নাল দেখার আমন্ত্রণ জানিয়ে রাখি। সঙ্গে পাবো আশা করি।